হলো মার্স নেটওয়ার্ক, আর আপনারা দেখছেন নিউজ 7 দিন। মনের খবর, মনে রাখার খবর। প্রেজেন্ট বাই স্টুডিও ভিউ, আরামবাগ। ছবি এমন, মনের মতো। নমস্কার, আপনারা দেখছেন নিউজ 7 দিন। আপনাদের সঙ্গে আমি সুজিত। শুরুতেই হেডলাইন। নিবেদন করছে অনেক প্রীতিজা ভারত গ্যাস গ্রামীণ বিতরক। মারধরের অভিযোগে গ্রেপ্তার আরামবাগের যুবক। একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। গোঘাট 2 নম্বর পঞ্চায়েত সমিতির ভোটাভুটিতে পদত্যাগ সভাপতি। খুনের অপরাধে 2 জন আসামির যাবজ্জীবন। হেডলাইন নিবেদন করলো অনেক প্রীতিজা ভারত গ্যাস গ্রামীণ বিতরক। এবার নিউজ 7 দিনের বিস্তারিত খবর। গোঘাট 2 নম্বর পঞ্চায়েত সমিতিতে অনাস্থা আনলেন তৃণমূলের সদস্যরা। এর জেরে পদত্যাগ করলেন পঞ্চায়েত সমিতির সভাপতি। হুগলির গোঘাট 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তপন মণ্ডলের বিরুদ্ধে অনাস্থা আনেন দলেরই সদস্যরা। আর সেই মতো সোমবার গোঘাট 2 নম্বর ব্লকে অত্যন্ত কড়া পুলিশি প্রহরায় ও র্যাব নামিয়ে অনাস্থা প্রস্তাবের ভোটাভুটি হয়। দলেরই ব্যাপক গোষ্ঠীকন্দলের জেরে গোলমালের আশঙ্কায় এদিন বিডিও অফিস চত্বরে হাজির ছিলেন আরামবাগ এসডিপিও অপরাজিতা রায়, খানাকুলের ওসি ও গোঘাট থানার ওসি সমীর সরকার, আরামবাগ সিআই অনিমেষ গোস্বামী সহ অন্যান্য আধিকারিকরা। এদিন বেলা 12টা নাগাদ ভোটাভুটিতে অংশ নেন তপন বিরোধী গোষ্ঠীর তৃণমূল সদস্যরা। উল্লেখ্য যে গোঘাট 2 নম্বর পঞ্চায়েত সমিতিতে মোট 25টি আসন, তার মধ্যে একজন মারা যাওয়ায় আসন সংখ্যা 24 হয়। এই 24 জনের মধ্যে 14 জন তপন মণ্ডলের বিরুদ্ধে ভোট দেন। তবে তপনের অনুগামী 10 জন সদস্য এদিন হাজির থাকেননি, ফলে অনাস্থা ভোটে তপন পরাজিত হন। অপরদিকে তপন বিরোধী গোষ্ঠীর নেতা চঞ্চল রায় নিজের দখলে আনতে সক্ষম হলেন পঞ্চায়েত সমিতি। উল্লেখ্য যে চঞ্চল রায় তার অনুগামীদের নিয়ে তপনের বিরুদ্ধে দুর্নীতি, স্বজন পোষণ নীতি সহ নানান অভিযোগ তুলে অনাস্থা আনেন। সোমবার বেলার দিকে তপন মণ্ডল আরামবাগ মহকুমা শাসকের কাছে তার পদত্যাগপত্র জমা দেন। এ বিষয়ে গোঘাট 2 নম্বর বিডিও অরিজিৎ দাস কোনো মন্তব্য করতে চাননি। গত এপ্রিলে হুগলির উত্তরপাড়ায় গোঘাটের বিষয়ে দলের সভাপতি তপন দাশগুপ্ত, মন্ত্রী ফিরহাদ হাকিম সহ একাধিক রাজ্য পর্যায়ের নেতাদের উপস্থিতিতে অনাস্থা নিয়ে তুমুল তর্ক বিতর্ক হয়। ওই দিন উল্লেখিত ভোটাভুটি হয়, তাতেও কোণঠাসা হয়ে যান তপন তার অনুগামীরা। এরপরেই দলের সিদ্ধান্ত অনুযায়ী 19শে ডিসেম্বর অনাস্থায় ভোটাভুটির দিন ধার্য করা হয়। শারীরিক অসুস্থতার জন্যেই আমি আজকে পঞ্চায়েত সমিতির সভাপতি পদ থেকে পদত্যাগ করেছি। গত 15 তারিখে আমি এসডিও ম্যাডামকে চিঠি দিয়েছিলাম এবং সেখানে আমার জেলা সভাপতি, লোকাল স্থানীয় বিধায়কও আমাকে বলেছিলেন যে শরীর যখন খারাপ তখন পদত্যাগ করে দাও, এই সমস্যা থেকেও দূর হওয়া যাবে। যার জন্য আমি গত 15 তারিখে পদত্যাগ করে, আজকে হিয়ারিং ছিল সকাল 10টায়, হিয়ারিংয়ে আমি উপস্থিত থাকি। সেখানে আমার পদত্যাগপত্র গৃহীত হয়েছে। সভাপতি ভোটে হেরে যাবে বলে 1 নম্বর পদত্যাগ করেছে। আর 2 নম্বর হচ্ছে আমাদের 26টা সিট, একজন মারা গেছে, টোটাল 25টা সিট, তার মধ্যে একটা সিপিএম আছে, তাহলে টোটাল 24টা হতে হয়। তা 24টার মধ্যে আমাদের 14 জন। এখন ভোটাভুটিতে ওরা ভোটাভুটির আগেই দেখি সভাপতি সাহেব রিজাইন দিয়ে চলে গেছে। এই হচ্ছে মেন খবর। আর আমাদের একটাই পরিবার, সংসার একটাই পরিবার। খারাপ ভালো যাই হোক, এই সংসারেরই দোষ, অন্য কারোর তো দোষ তো নেই, সব সংসারের দোষ। তার মাথার উপরে মমতা ব্যানার্জি আছেন, তার সততা আদর্শ নিয়ে আমরা চলছি, আগামী দিনেও চলবো। এই হচ্ছে আমাদের মেন দাবি। অনাস্থা আনলাম একটাই কারণ হচ্ছে যে অনাস্থার যে সমস্ত মেম্বাররা আছে সমস্ত মেম্বারকে নিয়ে ভালোভাবে চালাতে পারেনি। কোনো মেম্বার কোনো জায়গাতে উন্নয়ন কিছু করতে পারেনি। আমাদের দলের উন্নয়নই হচ্ছে মেন, সেই উন্নয়ন মেম্বাররা করতে পারেনি। মেম্বাররা বারবার জেলা রাজ্য সব জায়গায় গেছে, কিন্তু কোথাও কোনো রকমের কোনোভাবে শুরু হয়নি। বাধ্য হয়ে আমরা অনাস্থাতে গেছি। অনাস্থা আমরা নিয়ে আসছিলাম, যে অনাস্থার পরিপ্রেক্ষিতে আজকে অনাস্থা প্রস্তাব পাস হয়েছে, অনাস্থার মিটিংও পাস হয়েছে। অনাস্থা আমরা সভাপতির বিরুদ্ধে অনাস্থা নিয়ে এসেছিলাম। তার দুর্নীতি, তার স্বজন পোষণ, তার বিরুদ্ধে আমরা অনাস্থা নিয়ে এসেছিলাম এবং পঞ্চায়েত সমিতির যে সদস্য বা সদস্যদের প্রতি কোনোরূপ
ভালো ব্যবহার কোনোদিনও করে না, এক পেশে ব্যবহার, তার জন্য আজকে অনাস্থা আনতে বাধ্য হয়েছে। সেটা কোন সদস্য থাকবে কোন সদস্য থাকবে না সেটা তো কথা নয়। অনাস্থা প্রস্তাব হয়েছে, অনাস্থা সেখানে মিটিং ডেকেছে, সেই মিটিংয়েতে কেউ কোন সদস্য থাকবে কোন সদস্য থাকবে না সেইটা নিয়ে কোনো এখানে আমাদের কাছে প্রশ্নই আসে না। দলীয় সিদ্ধান্ত দলীয়ভাবেই এটা অনাস্থার একটা ফাইসলা করেছিল তারা, তাতে সভাপতি অপসারণের জন্য তাকে বলেছিল, কিন্তু সে অপসারিত হয় না, যার জন্য আবার সরকারিভাবে সেই জায়গা থেকে আবার ডেট এসেছে, সেই ডেটে আজ আবার অনাস্থা হয়েছে। আমরা অনাস্থার পরে পদত্যাগ চিঠি পেল, অনাস্থা মিটিং শেষের পর রেজুলেশন হবার পর তারপরে সভাপতি যে মিটিংয়ের যে আমরা মিটিংয়ের শেষ মুহূর্তে মানে যখন বেরিয়ে আসছে আর কি, সেই সময় শুনলাম যে সভাপতি ওখানে রেজুলেশন দিয়েছে এসডিওর কাছে। একটা কথা হচ্ছে যে পঞ্চায়েত সমিতি আমাদের যে মানে সভাপতির অপসারণের বিরুদ্ধে অনাস্থা আনা হয়েছে, তার কারণ হচ্ছে একটাই, যে পঞ্চায়েত সমিতি বিভিন্ন কর্মাধ্যক্ষ থেকে থাকে, বিভিন্ন স্থায়ী সমিতি থেকে থাকে, ঠিক আছে। প্রত্যেকটা স্থায়ী সমিতির অধিকার রয়েছে প্রত্যেকটা ডেভেলপমেন্টের কাজের কিভাবে পরিকাঠামো করবে এবং তার সাথে উন্নয়ন কিভাবে করবে, প্রত্যেকটা সদস্যদের গুরুত্ব, এই সবগুলো কিছু ছিল না, ঠিক আছে। সেগুলো কিন্তু আমি বারবার বলেছি সভাপতি সাহেবকে, তিনি কোনো কর্ণপাত করেন না, যার জন্য তো আমি তো একক পূর্ত কর্মাধ্যক্ষ হিসাবে ধরে রাখতে পারি না। পঞ্চায়েত সদস্যরা সকলে মিলে চেয়েছে, তাই আজকে অনাস্থা এসেছে। 14 জন ভোটাভুটিতে অংশ নিয়েছে, 14 জন অনাস্থার বিরুদ্ধে পক্ষে পড়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। জঙ্গলমহলের ফুলকুসমায় এক ঝাঁক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভা থেকে 5000 সবুজ সাথী প্রকল্পের সাইকেল বিতরণ করা হয় এবং সভা থেকে মোদী সরকারকেও এক হাত নেন। জঙ্গলমহলের ফুলকুসমার জনসভায় এলেন মুখ্যমন্ত্রী, এক ঝাঁক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন। 296টি সরকারি প্রকল্পের শিলান্যাস ও 259টি প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এছাড়া এই সভা থেকে সবুজ সাথী প্রকল্পের 5000টি সাইকেল বিতরণ করেন। 534 জনকে বার্ধক্য ভাতা, 102 জনকে পাট্টা আদিবাসী 10টি দলকে ধামসা মাদল, বেশ কিছু কন্যাশ্রী প্রকল্পের ছাত্রীকে চেক প্রদানও করা হয়। মুকুটমণিপুরে বেশ কিছু স্টল, বাঁকুড়ার রবীন্দ্র ভবনটিও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এছাড়াও বাঁকুড়ায় জলকষ্ট, রাস্তাঘাট এই সবের শীঘ্র সমাধান হবে বলে মঞ্চ থেকে জানান। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী মোদী সরকারকে এক হাত নেন। তিনি বলেন, কেন্দ্রে একটি বোবাকালা সরকার চলছে, তিনি কিছুই দেখতে পাচ্ছেন না, আর কিছু বলতে গেলেই তিনি বলছেন ফকির। একটা ফকিরের কত টাকা থাকতে পারে তা আপনারাই দেখবেন। তিনি জঙ্গলমহলের শান্তি বার্তা দেন, জঙ্গলমহলকে কোনোভাবেই অশান্ত করতে দেওয়া যাবে না, বা যারা এই অশান্তি ছড়াবেন তাদের কাউকেই রেয়াত করা হবে না। 1100 কোটি টাকার জলের পরিকল্পনা, সেটাও বাঁকুড়াকে দেওয়া হয়েছে। আস্তে আস্তে বাঁকুড়ায় জলের সমস্যার সমাধান হয়ে যাবে, দীর্ঘদিন জল নেই। আর একটা পরিকল্পনা আমরা নিচ্ছি, প্রায় 2800 কোটি টাকার পরিকল্পনা, হাওড়া, হুগলি, বাঁকুড়া এবং বর্ধমান জেলা, লোয়ার বেসিন, যেটা দামোদরে লোয়ার বেসিন আছে, সেখানে অনেক সময় ভাঙন, বন্যা, লোকজনের সব নষ্ট হয়ে যায়। আস্তে আস্তে আমরা এই টোটালটা মডার্নাইজ করব। সুইচ গেট থেকে শুরু করে, পার বাঁধানো থেকে শুরু করে এবং নদীমাতৃক এলাকাগুলো আরো ভালো করে তৈরি করার জন্য আমরা প্রায় 2800 কোটি টাকার একটা স্কিম নিয়েছি। আর ভারতবর্ষে একটা সরকার আছে, বোমা কালার সরকার, না শুনছে না দেখছে, গায়ের জোরে চলছে। ভারতবর্ষতে দুর্ভিক্ষ বানিয়ে দিয়েছে পুরো। মাইনে আপনার 50,000 টাকা হলেও ব্যাংক থেকে আপনি তুলতে পারছেন না, আপনার টাকা আপনি তুলতে পারছেন না। আর আদৌ এই টাকা নিরাপদে আছে কিনা আপনার মাইনের টাকা, সেটা আমরা জানি না, আগামী দিনের জন্য অপেক্ষা করতে হবে। কিন্তু 100 দিনের কাজে যদি বলেন পেটিএম না করলে গরিব লোক টাকা পাবে না, গরিব লোকের রক্ত চুষে সে টাকার কমিশন নেওয়া যাবে না। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। এখন সময় একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি, সঙ্গে থাকুন। সেট টপ বক্স সকল টিভি গ্রাহকদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে ট্রাইয়ের নির্দেশে আগামী 1 জানুয়ারি 2017 তারিখ থেকে ফেজ 4 এলাকায় ডিজিটাল সিগন্যাল বাধ্যতামূলক হচ্ছে।
সমস্ত গ্রাহকদের অনুরোধ করা হচ্ছে 31শে ডিসেম্বর 2016-র মধ্যে আপনাদের মনোরঞ্জনের জন্য প্রয়োজনীয় ডিজিটাল সেট টপ বক্স নিজ নিজ কেবল অপারেটরদের থেকে সংগ্রহ করুন। অন্যথায় 31শে ডিসেম্বরের পর আপনার টিভিতে সেট টপ বক্স ছাড়া আপনি কোনো রূপ ছবি দেখতে না পেলে আপনার কেবল অপারেটর দায়ী থাকবে না। বাড়িতে সেট টপ বক্স লাগান, ডিজিটাল হয়ে যান। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। বেধড়ক মারধরের অভিযোগে আরামবাগের ব্লক পাড়ার বাসিন্দা সন্তু গোস্বামীকে গ্রেপ্তার করল আরামবাগ থানার পুলিশ। আদালত তাকে 3 দিনের পুলিশ হেফাজতের আদেশ দেন। মারধরের অভিযোগে আরামবাগের ব্লক পাড়ার বাসিন্দা সন্তু গোস্বামীকে গ্রেপ্তার করল আরামবাগ থানার পুলিশ। সোমবার সন্তুকে আরামবাগ মহকুমা আদালতে তোলা হলে তাকে 3 দিনের পুলিশি হেফাজতে পাঠায়। অভিযোগ, আরামবাগ তালারপাড়ের বাসিন্দা বিশ্বনাথ পোড়েলকে রবিবার রাত্রি 8টা নাগাদ আরামবাগের কুলবেড়ায় ডেকে নিয়ে গিয়ে রড দিয়ে বেধড়ক মারধর করেন। মাথা ফেটে যায় বিশ্বনাথ বাবুর। রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় পুলিশ বিশ্বনাথ বাবুকে উদ্ধার করে আরামবাগ হাসপাতালে ভর্তি করেন। বিশ্বনাথ বাবুর ছেলে রাজীব পোড়েলের অভিযোগের ভিত্তিতে পুলিশ সন্তু গোস্বামীকে গ্রেপ্তার করেছে। আমার বাবা বাড়িতে ছিল, আমার বাবাকে ফোন করে ডাকা হয়, ফোন করে ডেকেছে, মানে আমার সন্তু গোস্বামী বলে, নিয়ে বাবাকে নিজে ওই ফুলবেড়িয়ার কাছে বাবা টয়লেট করছিল, পেছন থেকে কিছু দিয়ে মানে লোহা বা এরকম কিছু ভারী জিনিস দিয়ে মেরে। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। চোখ রাখছি পরের খবরে। গোষ্ঠী কোন্দলের জেরে বোমাবাজি ও বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ। ঘটনাটি পুরসুরার সাঁওতা গ্রামের। তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে এবার ঘর পুড়ল তৃণমূল কর্মীর। মারধরের পাশাপাশি বোমাবাজিও করা হয়। ঘটনার জেরে ওই এলাকা পুরোপুরি থমথমে হয়ে যায়। আবার তৃণমূলেরই এক গোষ্ঠীর আক্রমণে আক্রান্তরা ভয়ে বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছেন। ঘটনার জেরে এলাকা ঠিক রাখতে পুলিশি টহল চালানো হচ্ছে। শনিবার রাতে এলাকায় বোমাবাজি করা হয় ও মারধরও করা হয় বলে অভিযোগ। আর এই ঘটনার অভিযোগে তীর গিয়েছে এলাকার পারভেজ রহমান গোষ্ঠীর অনুগামীদের দিকে। উল্লেখ্য যে পারভেজ অনুগামীদের রোষে পড়েন স্থানীয় শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আনোয়ারা বেগমও। অভিযোগ যে পুরসুরার প্রাক্তন বিধায়ক পারভেজ রহমানের দলবলেরা যথেষ্টই চাঙ্গা, অথচ এই এলাকায় তৃণমূল নেত্রী তথা গ্রাম পঞ্চায়েত সদস্য আনোয়ারা বেগম বর্তমান বিধায়ক নুরুজ্জামান গোষ্ঠীর অনুগামী হওয়ায় বারবারই তাকে হেনস্থা ও বাড়িতে হামলা চালায়। পারভেজ অনুগামী তৃণমূল কর্মী শেখ আলম, শেখ রফিক, শেখ ফিরোজ সহ তার দলবল, আবার স্থানীয় তৃণমূল কর্মী শেখ লালটু ও তার ভাই এবং অপর এক তৃণমূল কর্মী শেখ সাদ্দাম পঞ্চায়েত সদস্য আনোয়ারা বেগমের সাথে কাজ করে। ওরা সকলেই নুরুজ্জামান অনুগামী হওয়ায় এসব তৃণমূল কর্মীরা ওই এলাকা নিজেদের দখলে রাখতে এই আক্রমণ চালায়। লালটু ও তার ভাইয়ের বাড়িতে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। পাশাপাশি ওই পঞ্চায়েত সদস্য আনোয়ারা বেগমের বাড়িতেও হামলা চালায়, বোমাবাজি করে বলে অভিযোগ। আমি নামাজ পড়ে এসেছি, গালাগালি করতে, আমি কেন গালাগালি করছি, বাস আমাকে আমি তুলে দিয়েছে, ঘটাফট লাঠি করে সবাই মারছে, সাদ্দাম, রফিক, আনা, খোকন, তারপরে ওই বাবু, মাতাল, তারপরে সেরাজু, ব্যাপার হচ্ছে বিনা পেতে এমনি ঝগড়া খিস্তা খারাপি করছে, ঝগড়া এমনি আমি এবার নামাজ পড়তে যাচ্ছি, আমি বলছি কেন তোরা গালাগালি করছি, কেন বলছি এমনি পার্টিগত ব্যাপারে ছেলেদের সাথে আড়ি ছিল, বুঝলেন তো, এমনি পার্টিগত ব্যাপারে ছেলেদের সাথে আড়ি আছে, সেই নিয়ে এবার আমি নামাজ পড়তে খুব খিস্তা খিস্তি না পারবে কিন্তু জয়নাল খায় লোক সব জয়নাল খায় লোক। ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। আপনারা দেখছেন নিউজ 7 দিন। ফিরে আসছি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। আপনি কি নতুন গ্যাসের কানেকশন নিতে ইচ্ছুক? তাই আর দেরি না করে যোগাযোগ করুন অনেক প্রীতিজা ভারত গ্যাস গ্রামীণ বিতরক, গৌরহাটি, আরামবাগ, হুগলি। এখান থেকে গ্রাহকদের বাড়ি বাড়ি গ্যাস সিলিন্ডার সরবরাহ করা হয়। গ্যাসের ওভেন, লাইটার প্রভৃতি গ্যাসের যাবতীয় সরঞ্জাম এখানে পাবেন। গ্যাস বুকিং এর জন্য যোগাযোগ করুন এই নম্বরে 9007966123। আরো বিশদ জানতে যোগাযোগ করুন অনন্ত ভট্টাচার্য। অফিসিয়াল ফোন নম্বর 03211261207 এবং
9832847328। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন নিউজ 7 দিন। হুগলির সাথে নদিয়া উত্তর 24 পরগনার যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় ঈশ্বরগুপ্ত সেতু স্বাভাবিক করতে বেলি ব্রিজ তৈরি করতে তৎপর পূর্ত দপ্তর। ঈশ্বরগুপ্ত সেতু স্বাভাবিক করতে তৎপর পূর্ত দপ্তর। 70 ফুটের বেলি ব্রিজ তৈরি করে যান চলাচল প্রক্রিয়া শুরু হলো। গত শনিবার কাক ভোরে ঈশ্বরগুপ্ত সেতুর মাঝে এক অংশ বসে যায়, বিয়ারিং ভেঙে পিলার ক্ষতিগ্রস্ত হয়। বিপদের আশঙ্কায় বন্ধ করে দেওয়া হয় সব ধরনের যান চলাচল। সেতু বন্ধ হয়, হুগলির সাথে নদিয়া উত্তর 24 পরগনার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। চরম সমস্যায় পড়েন 3 জেলার মানুষ। গুরুত্ব বুঝে তড়িঘড়ি কলকাতা থেকে নিয়ে আসা হয় হাইড্রোলিক ল্যাডার বা MBI। পূর্ত দপ্তরের প্রায় সব আধিকারিকরা পর্যবেক্ষণে আসেন। সেতুর অবস্থা দেখে তারা বোঝেন যা ক্ষতি হয়েছে তা মেরামত করতে দীর্ঘ সময় লাগতে পারে। যতদিন মেরামত চলবে ততদিন সেতুতে যান চলাচল বন্ধ রাখলে বহু ক্ষতি হবে। তাই সেতুর উপরে যে সাইডে 14 মিটার ক্ষতি হয়েছে তার উপর দিয়ে লোহার অস্থায়ী ব্রিজ, যেটাকে বেলি ব্রিজ বলা হয়, তা তৈরি করা হবে, যার প্রস্তুতি শুরু হয়েছে সোমবারই। আনা হয় জেসিবি। সেতু মেরামত করার কর্মীদের জন্য সেতুর উপরে খাটানো হয় তাঁবু। সেতু বিশেষজ্ঞ দেবব্রত দাস জানান 10 দিনের মধ্যে বেলি ব্রিজ হয়ে যাবে। তারপর ভারী যানবাহন অনায়াসে এর উপর দিয়ে চলতে পারবে। উপর দিয়ে গাড়ি চলবে আর নিচে হবে সেতু মেরামতির কাজ। সব ঠিকঠাক চললে আর দিন 10 বন্ধ থাকার পর চালু হবে হুগলি ও নদিয়া উত্তর 24 পরগনার লাইফলাইন ঈশ্বরগুপ্ত সেতু। এই তো ক্যাম্প হচ্ছে, আজ মোটামুটি আমরা নিচে যে একটা ডিটেল সার্ভে করলাম, এবারে মানে পেপার ওয়ার্কটা হচ্ছে, মানে ফিজিক্যাল করার আগে আমাদের ওখানে কিছু অ্যাসেম্বল করতে হবে। জেসিবি, হ্যাঁ সেই শুরুটা হয়ে গেছে, সেই শুরুটা মানে প্রাইমারি যেটা সেটা হয়ে গেছে, শুরু হয়ে গেছে। এখানে অনেক কিছু ম্যাটার করছে। একটা হচ্ছে আপনার MBI উঠে এসছে, এটা বাইরে থেকে এসছে, বাইরে থেকে মানে ওখানে আর একটা ব্রিজে নর্থ বেঙ্গলে কাজ চলছে চালু। আচ্ছা, এটা এমার্জেন্সি মানে মোর এমার্জেন্ট হিসেবে এখানে চলে এসছে। এবারে ওখানে যদি আবার মাঝখানে যেতে হয় তাহলে সেই সময়টা একটা ল্যাগিং হতে পারে, সেটা আমি জানি না, সেটা ডিপার্টমেন্ট ডিসিশন নেবে। আর একটা ব্যাপার হচ্ছে এই একটাই MBIU, এর কোনো অল্টারনেট নেই। হ্যাঁ, তো এটা যদি কোনো ডিস্টেন্স হয় সেই জন্য রিপেয়ারিং এর জন্য টাইম লাগতে পারে। আমাদের এখন গাড়ি চালানোর জন্য যে ব্যবস্থাপনা হচ্ছে আপাততকালীন, মানে হেভি লোডেড গাড়িও যাবে, সেটা ধরুন 10 দিন কাছাকাছি এরকম আমরা একটা এক্সপেক্ট করছি। 10 দিনের মধ্যে গাড়ি চালিয়ে দিতে পারবো। হ্যাঁ, লোডেড গাড়ি। হুগলি ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। খুনের অপরাধে 2 জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল বিষ্ণুপুর মহকুমা আদালত। প্রত্যেকের বাড়ি কতুলপুর থানার অন্তর্গত। নিমন্ত্রণের নাম করে বাড়িতে ডেকে পাইপ গানের গুলিতে এক যুবককে খুনের অপরাধে 2 জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল বিষ্ণুপুর মহকুমা আদালত। ওই 2 অপরাধীর নাম শ্রীমন্ত দাস, বাড়ি কতুলপুর থানার খিরি গ্রামে, ও নবকুমার অধিকারী, বাড়ি কতুলপুর থানার রামকৃষ্ণপল্লীতে। জানা গেছে শ্রীমন্ত দাসের একটি কম্পিউটার সেন্টার ছিল ও নবকুমার অধিকারী ছিল শ্রীমন্ত দাসের গাড়ির চালক। ওই কম্পিউটার সেন্টারে প্রায় কম্পিউটার সারাইয়ের কাজ করতে আসতো কতুলপুর থানার গাঁতি গ্রামের এক যুবক চৈতক মুখার্জি। এই কাজ করার ফাঁকে কম্পিউটারে থাকা তথ্য অনুযায়ী সে বুঝতে পারে শ্রীমন্ত ও নবকুমার কিডনি পাচার চক্রে জড়িত। এই গোপন কথা জানাজানি হতেই চৈতকের সাথে তাদের বিরোধ বাধে। 2012 সালের 14 ফেব্রুয়ারি শ্রীমন্ত দাসের বাড়িতে চৈতক মুখার্জিকে রাত্রিবেলায় খাবারের জন্য নিমন্ত্রণ করে পাইপ গানের গুলিতে তাকে খুন করা হয়। আজ ওই খুনের শাস্তি হিসাবে বিষ্ণুপুর মহকুমা আদালত শ্রীমন্ত দাস ও নবকুমার অধিকারীকে যাবজ্জীবন কারাদণ্ড ও 10,000 টাকা জরিমানার নির্দেশ দেন। ছিল কতুলপুরের স্বপনবাবু, আমাদের স্বপন মুখোপাধ্যায়, ওনার একটি ছেলে মার্ডার হয়ে গেছিল এবং মার্ডারটা ছিল কিডনি পাচার সংক্রান্ত একটা ব্যাপারে তথ্য জেনে যাওয়ার জন্যই খুনটা হয়েছে। এখন আজকে তার সাজা ঘোষণা হলো। 302 ধারাতে এই শ্রীমন্ত দাস এবং নবকুমার অধিকারীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো এবং 201-এ 3 বছরের জেল, 5,000 টাকা জরিমানা, অনাদায়ে 6 মাস এবং 27-25 আর্মস অ্যাক্টে 3 বছরের জেল এবং অনাদায়ে 2,000 টাকা ফাইন, অনাদায়ে আরও 3 মাস জেল। এবং এই কেসে তদন্ত করতে যে
ডাক্তার ভি লক্ষ্মীনারায়ণ, কলকাতা অ্যাপেলো হাসপাতালের ডাক্তারবাবু, উনি অবৈধ উপায়ে যে কিডনি ট্রান্সপ্লান্ট করতেন এটা প্রমাণ হওয়ার জন্য আমাদের কনসার্নিং থানাকে এবং পুলিশদেরকে এই ব্যাপারটা তদন্ত করার জন্য নির্দেশ দিয়েছেন। বিষ্ণুপুর ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। আইএসএল চ্যাম্পিয়ন হলো এটিকে। জয়ের কারিগর গোলরক্ষক দেবজিৎ মজুমদার। এই জয় এটিকের দ্বিতীয় অধ্যায়। আইএসএল চ্যাম্পিয়ন হলো এটিকে। তার জয়ের কারিগর গোলরক্ষক দেবজিৎ মজুমদার। উত্তরপাড়ার দেবজিতের সাফল্যে খুশি তার মা অর্চনা দেবী। গতকালই আইএসএল ফাইনাল খেলা পুরোটাই দেখেছেন। অতিরিক্ত সময়েও ফলাফল না হওয়ায় ট্রাইবেকারে খেলার নিষ্পত্তি পর্যন্ত প্রচণ্ড টেনশনে ছিলেন। পেনাল্টি শট আউটের সময় নিশ্চিত ছিলেন ছেলে সেভ করবে। দেবজিৎ এরকম সেভ আগেও করেছে, কিন্তু আইএসএল ফাইনালে হোম টিমের বিরুদ্ধে এই সেভ এটিকে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন করে দেয়। তাই তো তার আরেক নাম সেভজিৎ। এটিকের গোলকিপার জানেন তার মা উৎকণ্ঠা নিয়ে খেলা দেখছে। খেলা শেষে ড্রেসিং রুমে ফিরে প্রথম ফোন তাই মাকে করেন দেবজিৎ। দেবজিতের সাফল্যে তার বাবা থাকলে খুশি হতেন বলে অর্চনা দেবী জানান। ছেলে চিকেন খেতে ভালোবাসে, তাই চিকেনের স্পেশাল মেনু হবে দেবজিৎ ফিরলেই। হ্যাঁ, আমি তো একটু ভেবেছিলাম যে কলকাতা হয়তো এবার চ্যাম্পিয়ন হবে। লাস্ট মুহূর্তে যখন দেখছি গোল হচ্ছে না, পেনাল্টি থেকে ইয়ে করতে হবে, সেটাও একটু ভয় হয়ে গেছিল যে পেনাল্টি ঠিক মতো সেভ করতে পারবে কিনা। এটাই খুব টেনশনে ছিল। বাবা সকাল থেকে খুব টেনশন হচ্ছিল, খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছিল, একদম টেনশনে যে কি হবে না হবে। তখন খুব আনন্দ হয়েছিল। তখন তো চারিদিক থেকে আমাকে ফোন করছে সবাই, আমার বোনেরা, আমার দাদা সব ফোন করছে। তো বলতে পারছি না, আজকে বিকেলে হয়তো কলকাতায় ঢুকবে, তারপরে কালকে কখন আসে এটা তো আমি ঠিক বলতে পারছি না। কলকাতা আসলে হয়তো ফোন করবে, তারপরে জানাবে। হুগলি ব্যুরো রিপোর্ট, নিউজ 7 দিন। নিউজ 7 দিন আজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ 7 দিন দেখুন রাত্রি 9:30, পুনঃ সম্প্রচার রাত্রি 11টা, পরের দিন সকাল 8:30 এবং দুপুর 1টা। নিউজ 7 দিন, মনের খবর, মনে রাখার খবর।